আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই করোনা পরিস্থিতিতেও তোমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হয়ে স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং নিজেরা ঘরে থেকে নিজেদেরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করছো এবং তোমাদের পরিবার পরিজন এবং সমাজের সর্বস্তরের সমস্ত মানুষকে সুরক্ষিত রাখার ব্যাপারে সচেষ্ট আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ভিত্তিতে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকের ক্লাসটির জন্য আমি সবসময় বেশ উদ্গ্রীব থাকি যে কবে আমার একাদশের ছাত্রদের সাথে প্রথম ক্লাস হবে। এক জাত তরুণ মেধাবী মুখ আমার সামনে থাকবে, তাদের সাথে পরিচিত হব, আমার কথা এবং আমার মতামত তাদের সাথে তুলে ধরব। কিন্তু যদিও বৈশ্বিক মহামারীর কারণে আজকে সেই লাইভ ক্লাস অর্থাৎ ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরেও তোমাদের সামনে এই অনলাইন ভিত্তিতে লাইভ ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ঢাকা কলেজের ছাত্র ছাড়াও যে যেখান থেকে এই ক্লাস দেখতেছো সবাইকেই আমার আজকের লাইভ ক্লাসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। পরের স্লাইডে দেখো যে আমি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য একটি আগের স্লাইডটা দেখো। আমি তোমাদেরকে স্বাগত জানার জন্য একটি রক্তিম গোলাপ ফুল এখানে ইনক্লুড করেছি বা দেখিয়েছি। স্বাগত জানানোর জন্য এই গোলাপ ফুল ব্যবহার করার কিন্তু আলাদা বিশেষ কারণ আছে। আমি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য ইচ্ছা করলে রজনীগন্ধা ফুল দেখাইতে পারতাম, ইচ্ছা করলে টিউলিপ ফুল দেখাইতে পারতাম, অথবা আরও অনেক ফুল দেখাইতে পারতাম তোমাদেরকে স্বাগত জানার জন্য। কিন্তু আমি এই তোমাদেরকে গোলাপ দিয়ে স্বাগত জানাচ্ছি, এটার কয়েকটা বিশেষ কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমরা জানি গোলাপ হচ্ছে ফুলের রাজা। তোমরা যারা বিশেষ করে ঢাকা কলেজে ভর্তি হয়েছ, দেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হয়েছ, কাজেই তোমাদেরকে ফুলের রাজা দিয়েই শুভেচ্ছা জানানো উচিত। দ্বিতীয় আরও একটি কারণ আছে তোমাদেরকে এই গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর, সেটা হচ্ছে অন্যান্য ফুল যেমন টিউলিপ ফুল অনেক সুন্দর ফুল, রজনীগন্ধা অনেক সুন্দর ফুল, কিন্তু সেই ফুলগুলোতে কোনো কাঁটা থাকে না, অর্থাৎ ফুল পাওয়া যায় কিন্তু কোনো কাঁটার ব্যথা পাওয়া যায় না। কিন্তু ঢাকা কলেজে ভর্তি হয়েছ, তো এখানে অবশ্যই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখান থেকে তোমরা শ্রেষ্ঠ শিক্ষাটাই পাবা, কিন্তু সেই শিক্ষা পাইতে হইলে তোমাদেরকে অনেক কষ্টও করতে হবে। এবং বিশেষ করে যারা তোমরা এই কমার্সে ভর্তি হয়েছ, কমার্সের অন্যান্য সাবজেক্টের তুলনায় আজকে আমি যেই ক্লাস নিব অ্যাকাউন্টিং, এই ক্লাসটা কিন্তু অন্যান্য ক্লাসের তুলনায় অন্যান্য বিষয়ের তুলনায় একটু টেকনিক্যাল বিষয়। এই কোর্সে ভালো করার জন্য অবশ্যই তোমাদেরকে কাটার আঘাত অর্থাৎ একটু কষ্ট সহ্য করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলেই তুমি এই রক্তিম গোলাপের যে সুবাস সেটা তোমরা ভবিষ্যৎ জীবনে পাবা। এই জন্য আজকে আমার এই প্রথম ক্লাসে তোমাদেরকে কাঁটাযুক্ত রক্তিম গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। অর্থাৎ তোমাদেরকে আমি প্রথম ক্লাসেই এই বিষয়ে একটু বেশি সিরিয়াস হওয়ার জন্য, একটু বেশি মনোযোগী হওয়ার জন্য এবং একটু বেশি প্র্যাকটিস করার জন্য, কষ্ট করার জন্য আগে থেকে তোমাদেরকে মানসিকভাবে আমি প্রস্তুত হতে বলছি। আজকের এই প্রথম ক্লাসে যদি আমার এটা ক্লাসরুমে ক্লাস হতো, তাহলে সবার সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আজকের ক্লাসে এসেছো। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা যায় যে ঢাকা কলেজে যারা কমার্সে ভর্তি হয়, এখানে 150 ছাত্র ভর্তি হলে প্রায় 40% ছাত্র তারা আসে নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। তার মানে প্রায় 50 থেকে 60 জন ছাত্র বা তারও কম বেশি ছাত্র তারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যারা কখনো অ্যাকাউন্টিং পড়ে আসেনি। তাহলে যারা অ্যাকাউন্টিং পড়ে আসেনি
তাদের জন্য তো অ্যাকাউন্টিং বুঝতে হবে। সেই হিসাবেই আমি আমার ক্লাস পরিচালনা করার চেষ্টা করব, যাতে যারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারাও যাতে আমার ক্লাসটি এবং অ্যাকাউন্টিংটি খুব এনজয় করো, সেইভাবে আমি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা যাব আজকে আমাদের প্রথম ক্লাস। কোন বিষয়ের উপর ক্লাস? আমরা আজকে ক্লাস নিচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, পত্র কোড 253। যদিও এই বিষয়ে তোমরা অলরেডি আরও 2টা ক্লাস করেছো, কিন্তু সেই ক্লাসগুলো ছিল এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের। এই বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস আজকেই তোমরা করছো। তাহলে যেহেতু প্রথম অধ্যায়, আর অধ্যায়ের নামটা আমরা একটু পরে দেখব, যে অধ্যায়ের নামটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক ধারণা দেওয়া হবে এই অধ্যায়ে। এখন যেহেতু প্রথম অধ্যায়ের ক্লাস, যদিও তোমরা 2টা ক্লাস অলরেডি করে ফেলেছো, অথবা অনেকেই আছো যারা এইচএসসি লেভেলে একাদশ হিসাব বিজ্ঞান পড়ে এসেছো, কিন্তু আমি আজকের ক্লাসটি তোমাদেরকে একেবারে শুরু থেকেই শুরু করব, কারণ আমি জানি এই ক্লাসে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকাউন্টিং আগে করে আসেনি, এবং যদিও আরও 2টি অ্যাকাউন্টিং ক্লাস করেছে এখানে একাদশে ভর্তি হওয়ার পরে, যেহেতু ক্লাসগুলো ছিল দ্বিতীয় অধ্যায় থেকে শুরু, অনেকেই অ্যাকাউন্টিংয়ের যে মূল কনসেপ্ট সেটা এখনও অনেকে ধরতে পারেনি। এই জন্য আজকের ক্লাসটি আমরা একেবারেই বিগিনার্স অর্থাৎ শুরু থেকেই শুরু করব। তাহলে আমরা প্রথমে দেখে নেই আমাদের পাঠ্য বই। যদিও আমাদের আরেক স্যার যিনি তোমাদেরকে এই বিষয়ে আর দ্বিতীয় অধ্যায়ে ক্লাস পরিচালনা করেছেন, তিনি তোমাদেরকে পাঠ্য বই দেখিয়েছেন। তাহলে আসলে ইন্টারমিডিয়েট লেভেলে একজন ছাত্রের জন্য অবশ্যই একটি বই যথেষ্ট না, যে কোনো একটা ব্যাপারেই হোক। তো সেই হিসাবে অ্যাকাউন্টিংয়েও আমরা বলবো না যে একটি পাঠ্য বই তোমার জন্য যথেষ্ট, কিন্তু আমাদেরকে একটি বই বেজ হিসাবে ধরতে হবে। তারপরে সাথে সাথে আরও কিছু কনসেপ্ট ডেভেলপ করার জন্য যে সকল বিষয়গুলো আমরা নির্দিষ্ট পাঠ্য বই থেকে বুঝবো না, সেই বিষয়গুলো আমরা অন্য পাঠ্য বই থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তবে একটি পাঠ্য বই অবশ্যই আমাদেরকে বেজ হিসেবে ধরতে হবে, না হলে কিন্তু পড়া তোমরা বুঝতে পারবে না, কন্টিনিউ করতে সমস্যা হবে। এই জন্য আমরা যে পাঠ্য বইটাকে বেজ হিসাবে ধরব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যার লেখক হচ্ছে দীপক কুমার বিশ্বাস, এবং তোমাদের যে আরেক ক্লাস নেই নাসির স্যার, উনিও আছেন রাইটার হিসাবে, এবং অন্যান্য লেখকবৃন্দ। এই বইটা পাবলিশ করেছে মিলেনিয়াম পাবলিকেশন। এই বইটাকে আমরা বেজ হিসেবে ধরব এবং অন্যান্য বইকেও তোমরা ফলো করবে। তাহলে এই বইয়ের অধ্যায়সমূহ কি কি, এইটা আমরা একটু পরিচিত হয়ে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বইয়ের 10টি অধ্যায় আছে। তাহলে অধ্যায়গুলো, প্রথম 1 নম্বর অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, 2 নম্বর অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ, 3 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী, 4 নম্বর অধ্যায় রেওয়া মিল, 5 নম্বর অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা, 6 নম্বর অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ, 7 নম্বর অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, 9 নম্বর অধ্যায় আর্থিক বিবরণী, এবং 10 নম্বর অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে এখানে আমাদের ফার্স্ট পেপারে 10টি অধ্যায় আছে। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে, এবং সাথে 9 নম্বর অধ্যায়টা তোমরা আবার খেয়াল করো। 9 নম্বর অধ্যায়টার নাম কি? 9 নম্বর অধ্যায়টা হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায়টাকে আমি আবার বললাম কেন, এর পরের স্লাইডেই তোমরা বুঝতে পারবা যে এই অধ্যায়টাকে আমি কেন ফোকাস করলাম দ্বিতীয়বার। আমরা পরের স্লাইড দেখব প্রশ্নের মান বন্টন। যেহেতু তোমরা আজকে আমার প্রথম ক্লাস এবং প্রথম অধ্যায় নিয়ে এবং হিসাব বিজ্ঞান পরিচিতির উপরে, তাহলে তোমার হিসাব বিজ্ঞানের এই কোর্সটা সম্পর্কে একটু সার্বিক ধারণা থাকা প্রয়োজন। এই জন্য আমরা 10টা চ্যাপ্টার, দ্যাট মিনস বইয়ের সবগুলো চ্যাপ্টার নাম তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং এই অধ্যায় বা এই বিষয়ে প্রশ্ন পদ্ধতি কীরকম হয় সেই বিষয়েও তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রশ্নের মান বন্টন হচ্ছে এক হলো সৃজনশীল প্রশ্ন। তোমরা অলরেডি এই বিষয়ে অভ্যস্ত, সৃজনশীল এবং এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে। তাহলে এখানে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সৃজনশীল প্রশ্ন অংশে
দুইটা অংশ। আর্থিক বিবরণী অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মান হবে 10 এবং দুইটাতে 20, মোট হবে 20 মার্ক। এবং এটা কম্পালসারি, এই 2টা প্রশ্ন থাকবে এবং দুইটাই তোমাকে উত্তর দিতে হবে, এখানে কোনো অপশন নাই। এটা ছাড়াও অন্যটা দেওয়ার অপশন নেই, অথবা এখানে 3টা থাকবে 2টা দিব, এরকম কোনো অপশন নাই। অর্থাৎ এই আর্থিক বিবরণী অধ্যায় 9 নম্বর অধ্যায় থেকে তোমাদের ফাইনালে সবসময় 2টা প্রশ্ন থাকবে এবং দুইটাই কম্পালসারি আনসার করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে শুধুমাত্র 9 নম্বর অধ্যায় থেকে আমরা সৃজনশীলে পাচ্ছি 20 মার্ক। সাথে সাথে আমার আরও 9টা অধ্যায় আছে। তাহলে এই বাকি 9টা অধ্যায় থেকে আমার আরও 9টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাকে যে কোনো 5টি আনসার করতে হবে। তাহলে 10টা চ্যাপ্টারের মধ্যে 9 নম্বর চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন থাকবে, যেটা 2টাই আনসার করতে হবে। আর বাকি 9টা অধ্যায় থেকে 9টা প্রশ্ন থাকবে, আমার 5টা আনসার করতে হবে। তাহলে 5 × 10 = 50 আর 20, মোট হলো 70। এ হচ্ছে আমার সৃজনশীল প্রশ্ন। তারপর বহু নির্বাচনী প্রশ্ন, আমার সমস্ত বই থেকে, সমস্ত চ্যাপ্টার থেকে আমার 30টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মার্ক থাকবে 1 এবং মোট মার্ক হবে 30। তাহলে 70 এবং 30, মোট 100 মার্কের প্রশ্নের আমার উত্তর দিতে হবে এই বিষয় থেকে। তাহলে আমরা প্রশ্নের মান বন্টন সম্পর্কে এবং অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্নের আলোচনা করলাম। এরপর পরের স্লাইডে যাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখন এই হিসাব বিজ্ঞান পরিচিতিতে আমরা কি আলোচনা করব আজকের ক্লাসে? আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রথম হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়, হিসাব ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান এবং হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যাচ্ছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞান, এই যে আমরা বিষয়ের নাম লিখলাম, এই হিসাব বিজ্ঞান বিষয়টা লেখার ক্ষেত্রে এবং বা শব্দটা লেখার ক্ষেত্রেও অনেক ছাত্রের মধ্যে ভুল করে। এবং কি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকেই হিসাব বিজ্ঞানে সে শুধু কমার্সে পড়ছে এরকম না, বরং সে অনার্স মাস্টার্স করেছে, এরকম ছাত্র হিসাব বিজ্ঞান লিখতে ভুল করে। কিভাবে ভুল করে? যেহেতু আমার এইটা হচ্ছে বিষয়ের নাম এবং আমি যদি এই বিষয়ের নামেই ভুল করি, তাহলে আমার পরের বিষয়গুলা যত ভালোই থাক, আমার ইমেজটা কিন্তু ভালো হবে না। এই জন্য যাতে, যেহেতু অনেকেই নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, এমনকি অনেক বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয়তো হিসাব বিজ্ঞান পড়ে আসছো, কিন্তু এই ভুলটা তোমাদের আছে, তোমরা নিজেরাও জানো না। সেটা হচ্ছে আমরা অনেকেই হিসাব বিজ্ঞানটাকে লিখি এইভাবে, হিসাব বিজ্ঞান। অর্থাৎ এই হিসাব এবং বিজ্ঞান এটাকে আমরা দুই শব্দ মনে করি এবং দুই শব্দ হিসাবে লিখি এবং মাঝখানে একটা পেজ দেই। কিন্তু হিসাব বিজ্ঞান শব্দটা এসেছে কিন্তু আসলে আমাদের অ্যাকাউন্টিং থেকে। অ্যাকাউন্টিং শব্দের অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞান। এই অ্যাকাউন্টিং যেমন এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল শব্দ, এরকম হিসাব বিজ্ঞান এটাও হবে আবার সিঙ্গেল শব্দ, হিসাব বিজ্ঞান। আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে এই বিষয়টা ধরিয়ে দিলাম যাতে ভবিষ্যতে কখনো এই বিষয়টা ভুল না হয়। তাহলে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়? এখন আমার সামনে যখন আমার ছাত্ররা থাকে ক্লাসে, তো 150 জন ছাত্র বা কম বেশি ছাত্র যখন থাকে, তো আমি যখন তাদেরকে বলি যে তোমরা যেহেতু অনেকেই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, হিসাব বিজ্ঞান পড়ে আসছো, কাজে আমাকে হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা শোনাও। তো অনেকেই সংজ্ঞা শোনায়, তবে সংজ্ঞাগুলা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ইনকমপ্লিট এবং তারা কোনো একটা সংজ্ঞাকে ভালোভাবে বলতে পারে না। তারা হয়তো 2 বছর অ্যাকাউন্টিং পড়ে আসছে, এমনকি অনার্স অ্যাকাউন্টিংয়ে হয়তো কেউ অনার্স মাস্টার্স করে যায়, তাকেও যদি বলা হয় যে অ্যাকাউন্টিং বলতে কী বোঝায় বা হোয়াট অ্যাকাউন্টিং মিনস, তখনও সে ভালো একটা সংজ্ঞা বলতে পারে না। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং পড়ে যাই, অনেক বড় বড় অঙ্ক করি, কিন্তু অ্যাকাউন্টিং কি এই বিষয়টা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে। কাজেই যেহেতু তুমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং অ্যাকাউন্টিং অ্যাজ এ মেজর কোর্স হিসাবে তুমি পড়তেছো,
ওকে, অ্যাকাউন্টিং কি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং আর ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং, যে কোনো জায়গায় তোমাকে যদি ফেস করতে হয়, তুমি যাতে একেবারে একটা সুন্দর ডেফিনেশন খুব সুন্দর করে বলতে পারো, প্রেজেন্ট করতে পারো, এই জন্য তোমাকে অবশ্যই একটা সুন্দর ডেফিনেশন, মোটামুটি কমপ্লিট ডেফিনেশন খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং ভালো করে ধারণা। কাজেই আজকে আমরা অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়, হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়, এই সম্পর্কে একটি পরিপূর্ণ, মোটামুটি আমরা কোনো একটা ডেফিনেশন আসলে পরিপূর্ণ ধারণা ক্যারি করে না। তোমরা দেখবা যে অনেক স্কলার অনেকভাবে ডেফিনেশন দেয়, তো কোনো স্কলারের ডেফিনেশনটাকে একেবারে 100% কমপ্লিট বলা যায় না। তারপরও আমরা যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ধরি, তাহলে ওয়েগন, কাইসওয়ান, কিমেল তার ডেফিনেশনটাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আমরা ধরতে পারি। এই ডেফিনেশনটাই আজকে আমরা ডিসকাস করব যে অ্যাকাউন্টিং বলতে কী বোঝায়, এবং আমি আশা করব তোমরা এই সংজ্ঞাটা সবাই একেবারে মুখস্থ না, বরং পারলে ঠোঁটস্থ করে রাখবা। যে কোনো জায়গায় যদি কেউ বলে অ্যাকাউন্টিং বলতে কী বোঝায়, তোমরা যাতে কমপক্ষে এই একটি সংজ্ঞা সুন্দরভাবে বলতে পারো। তাহলে অ্যাকাউন্টিং বলতে কী বোঝায় আমরা যদি বলি, আমি প্রথমে, যেহেতু আসলে ওয়েগন, কাইসওয়ান, কিমেলের সংজ্ঞা, আমি প্রথমে এটার ইংলিশ ফর্মটা লিখব, তারপর আবার এটা বাংলা লিখব, এবং এরপরে এই সংজ্ঞাটাকে আরও বিশ্লেষণ করব, যাতে তোমাদের অ্যাকাউন্টিং কি এই বিষয়টা একটা পরিপূর্ণ ধারণা পাও। তাহলে প্রথমে আমরা যদি ইংরেজি সংজ্ঞাটা দেখি, অ্যাকর্ডিং টু ওয়েগেন্ট, কাইসওয়ান, কিমেল, এই যারা ভবিষ্যতে অ্যাকাউন্টিং নিয়ে পড়বে, তারা এই কাইসুর নামটা অবশ্যই খুব বারে বারে শুনবে এবং বারে বারে দেখবে, বারে বারে এর বই পড়বে, বারে বারে এর বিভিন্ন ডেফিনেশন পড়বে। তাহলে কাইসু একটা খুব পরিচিত নাম আমাদের অ্যাকাউন্টিংয়ে। তাহলে অ্যাকর্ডিং টু ওয়েগেন, কাইসু অ্যান্ড কিমেল, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম that identifies, records and communicates economic events of an organization to the interested users. তাহলে এটার আমরা যদি একটু বাংলা লিখি, তারপরে আমরা এটাকে ডিসকাস করব। আচ্ছা, তো সহজ বাংলায়
হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি তথ্য ব্যবস্থা যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীর নিকট তথ্য প্রেরণ করে থাকে। এই বাংলাটা আমি শুধুমাত্র, যেহেতু আমাদের ক্লাসটা বাংলা মিডিয়ামের ক্লাস, এই জন্য লিখলাম, কিন্তু আমি আমার এই ডেফিনেশনটা ব্যাখ্যা করব এবং বোঝাবো মূলত ইংলিশ ডেফিনেশন থেকেই, কারণ ইংলিশ ডেফিনেশন থেকেই তোমাদেরকে বোঝানো এবং তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার বোঝা সহজ হবে। তো আমি বাংলা অংশটা মুছে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি আমার ক্লাসে থাকতা তাহলে কিন্তু আমি সবসময় বলি যে আমি বোর্ডে যেই বিষয়গুলো লিখব তোমাদেরকে অবশ্যই খাতায় সেই বিষয়গুলো লিখতে হবে। এখন যেহেতু তোমরা আমার আড়ালে, তোমরা তোমার বাসায় আসো, তুমি যদি না লিখো আমি কিছু করতে পারবো না। কিন্তু এটা এক নাম্বার শর্ত যে আমার ক্লাস বুঝতে হলে অবশ্যই আমি বোর্ডে যেই বিষয়গুলো লিখব তোমাকে খাতায় সেই বিষয়গুলো লিখতে হবে। এবং এই খাতায় লেখার মধ্যে অনেক সুবিধা এবং অনেক বেনিফিট। এটা হচ্ছে, তুমি যদি আজকে এই ক্লাসটা বা যে কোনো ক্লাস, যেটা ক্লাসরুমে করো আর অনলাইনে করো, তুমি যদি স্যারের ক্লাসে যেই কথাগুলো বলে এবং বোর্ডে যেই বিষয়গুলো বোঝায় সেই বিষয়গুলো যদি তুমি খাতায় লিখো, তুমি যতটুকু পারো, স্যারে যত কথা বলছে সব কথা লিখতে পারবা এরকম না, বা প্রয়োজনও নেই, কিন্তু তুমি যতটুকু তোমার সম্ভব হয়, অথবা ইম্পর্টেন্ট নোট, বিশেষ করে বোর্ডে যে লেখাগুলো লিখছে সেইগুলো যদি লিখে রাখো, তাহলে তোমার পরবর্তীতে যখন তুমি পড়তে বসবা, এই বিষয়টা নিয়ে স্টাডি করতে বসবা, তোমার এই বিষয়গুলো লিখে রাখার কারণে তোমার অটোমেটিক ওই বিষয়গুলো মনে পড়বে যে তুমি স্যারে কি বলেছিল এবং কি লিখেছিলাম। এবং তুমি যদি এমনকি আজকের ক্লাস তুমি আজকে না পড়ো, এক সপ্তাহ পরেও পড়ো, যখন তুমি খাতা খুলবা তখন কিন্তু তোমার বিষয়গুলো মনে হয়ে যাবে যে এক সপ্তাহ আগের ওই ক্লাসে স্যার কি কি পড়িয়েছিল। আর তুমি যদি খাতায় এই বিষয়গুলো না লিখো, তাহলে আজকে ক্লাসে তুমি অনেক ভালো হয়তো বুঝলা, কিন্তু আজকে রাত্রের মধ্যে তুমি এখান থেকে 20% হারাই ফেলবা। তারপর এক সপ্তাহের মধ্যে তুমি আরও 30% হারাই ফেলবা, এক মাসের মধ্যে আরও 20%। দ্যাট মিনস এক মাস পরে তুমি যদি রিকল করতে চাও, দেখবা 10%ও মনে করতে পারতেছো না যে কী পড়াইছিল, অথবা এই কনসেপ্টটা স্যার কী আলোচনা করেছিল। কিন্তু যদি তুমি এই বিষয়গুলো খাতায় উঠাও, খাতায় লিখে রাখো, তাহলে এক মাস পরেও যদি তুমি এই খাতাটা খোলো, তখন অ্যাটলিস্ট 70% তোমার মনে হয়ে যাবে আর কি বিষয়ে আলোচনা করেছিল, কিভাবে আলোচনা করেছিল, এই কথাটা প্রেক্ষিতে কি বলেছিল, এই কথার প্রেক্ষিতে কি উদাহরণ দিয়েছিল, সব বিষয়গুলো তোমার মনে পড়ে যাবে। এই জন্য আর অ্যাকাউন্টিং ইজ এ সাবজেক্ট অফ প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এই সাবজেক্টে ভালো করতে পারবে এবং তার কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে শুধুমাত্র আমি আন্ডারস্ট্যান্ডিং, মেমোরাইজেশন অথবা আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট না, এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে প্র্যাকটিসটা ম্যান্ডেটরি। যে যত প্র্যাকটিস করবে খাতা কলমে, সে তত ভালো করতে পারবে পরীক্ষা অথবা পরবর্তী জীবনে। এই জন্য আমি, যেহেতু তোমরা আমার নজরের বাইরে আসো, তো তোমাদেরকে আমি আবারও বলতেছি, অবশ্যই আমি যে বোর্ডে বিষয়গুলো লিখবো সেইগুলো খাতায় উঠাবা। তো যারা অলরেডি উঠিয়েছো তারা তো উঠিয়েছো, আর না হলে কমপক্ষে ইংরেজি অংশটুকু উঠাও, কারণ আমি বুঝাবো ইংরেজি অংশ থেকে। তাহলে অ্যাকাউন্টিং কি, হিসাব বিজ্ঞান কি? অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। এখানে দেখো, ইনফরমেশন সিস্টেম, এই কথাটা ক্লিয়ার হও যে এটা একটা সিস্টেম, এটা কিন্তু টেকনোলজি না। একটা হচ্ছে তথ্য প্রযুক্তি, আরেকটা হচ্ছে তথ্য পদ্ধতি। ইনফরমেশন টেকনোলজি না, ইনফরমেশন সিস্টেম। তথ্য প্রযুক্তি না, বরং তথ্য পদ্ধতি। সিস্টেম মানে হচ্ছে যেটার একটা লজিক্যাল সিকোয়েন্স থাকে, যেটা সিস্টেমেটিক্যালি করা হয়, একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, নিয়ম কানুনে চলে। তাহলে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য পদ্ধতি, যার কাজ কি, এই সিস্টেমের কাজ কি, সিস্টেমটা কিভাবে রান করে, দ্যাট আইডেন্টিফাইস। তাহলে তার প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা, চিহ্নিতকরণ করা। তারপরে কি করে, দ্যাট আইডেন্টিফাইস। এরপরে তার কাজ হচ্ছে রেকর্ডস। এরপরে কমিউনিকেটস। তার কাজ হচ্ছে থ্রি অ্যাক্টিভিটিস। আমাদের কাইসুর বই যদি কেউ দেখো ভবিষ্যতে, তখন দেখবা 3 অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের 3টা মেজর অ্যাক্টিভিটিস কি? 1 নম্বর কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন, 2 নম্বর কাজ হচ্ছে রেকর্ডিং, 3 নম্বর কাজ হচ্ছে কমিউনিকেশন। তাহলে অ্যাকাউন্টিংয়ের প্রথম কাজ কি? আইডেন্টিফিকেশন।
এখন কথা হচ্ছে এই যে আইডেন্টিফাই করবে, চিহ্নিতকরণ করবে, তাহলে কি চিহ্নিতকরণ করবে? এখানে একটা কোশ্চেন আসে যে অ্যাকাউন্টিং হোয়াট উইল আইডেন্টিফাই। তো it will identify the economic events. সে ইকোনমিক ইভেন্টস আইডেন্টিফাই করবে। কার ইকোনমিক ইভেন্টস? অফ এন অর্গানাইজেশন। তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের ইকোনমিক ইভেন্টস আইডেন্টিফাই করা। এখন ইকোনমিক ইভেন্ট বলতে কি বোঝায়? ইকোনমিক ইভেন্টস এর আরেক নাম হচ্ছে ট্রানজেকশনস, অর্থাৎ লেনদেন। একটা প্রতিষ্ঠানে যত ঘটনা ঘটে সব ঘটনাই কিন্তু লেনদেন নয়। যারা আগে কমার্সে পড়ে আসছো তারা ভালো জানো, এখনো যারা অ্যাকাউন্ট নতুন আসছো তারা হয়তো এখনো ভালোভাবে এই বিষয়টা ক্লিয়ার না, যে একটা প্রতিষ্ঠানে যত ঘটনা ঘটে, যত ইভেন্টস ঘটে, সকল ইভেন্টস ঘটনা কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। এই বিষয়টাও আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে একটা প্রতিষ্ঠানে যত ঘটনা ঘটে এই ঘটনাগুলোর মধ্যে থেকে হুইচ ওয়ান ইজ ইকোনমিক ইভেন্টস অ্যান্ড হুইচ ওয়ান ইজ নন ইকোনমিক ইভেন্টস, এই জিনিসটা অ্যাকাউন্টিং এর আইডেন্টিফাই করবে। তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে চিহ্নিতকরণ। কি চিহ্নিত করবে? ইকোনমিক ইভেন্টস অ্যান্ড নন ইকোনমিক ইভেন্টস, অর্থাৎ আর্থিক ঘটনা বা লেনদেন এবং অনার্থিক ঘটনা বা লেনদেন নয়, এই বিষয়গুলো আইডেন্টিফাই করবে। মনে করো আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানের কথা বলছি, এখন একটা প্রতিষ্ঠান আমরা ধরলাম এবিসি অর্গানাইজেশন, এবিসি এন্টারপ্রাইজ। এই এবিসি এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠান। এখন এবিসি এন্টারপ্রাইজের যত ঘটনা ঘটে সবগুলা ঘটনা কিন্তু লেনদেন নয়। যেমন আমরা বললাম এবিসি এন্টারপ্রাইজ এর একজন, এবিসি এন্টারপ্রাইজ 10,000 টাকা পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিয়েছে। এই এবিসি এন্টারপ্রাইজ রিলেটেড একটা ঘটনা। এবিসি এন্টারপ্রাইজ 10,000 টাকার মাল বিক্রি করেছে, এইটাও এবিসি এন্টারপ্রাইজের একটি ঘটনা। এবিসি এন্টারপ্রাইজ এর একজন ম্যানেজার মৃত্যুবরণ করেছে, এইটাও এবিসি এন্টারপ্রাইজ রিলেটেড একটি ঘটনা। এরকম এবিসি এন্টারপ্রাইজ একজন কর্মচারী অথবা কর্মকর্তা নিয়োগ দিয়েছে, এইটাও এবিসি এন্টারপ্রাইজ রিলেটেড একটি ঘটনা। তাহলে যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে যেহেতু আমরা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ করে থাকি, তাহলে ওই প্রতিষ্ঠানের যত ঘটনা, এই ঘটনাগুলোর মধ্যে থেকে হুইচ ওয়ান ইজ ইকোনমিক ইভেন্টস অ্যান্ড হুইচ ওয়ান ইজ নন ইকোনমিক ইভেন্টস, এইটা প্রথমে আইডেন্টিফাই করবে অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে একটা অর্গানাইজেশনের যত ইভেন্ট হবে, ঘটনা হবে, ঘটনাগুলোর মধ্যে থেকে হুইচ ওয়ান ইজ ইকোনমিক ইভেন্টস, হুইচ ওয়ান ইজ নন ইকোনমিক ইভেন্টস, এইগুলা সে চিহ্নিতকরণ করবে। এখন একটা প্রতিষ্ঠানে যত ঘটনা ঘটে, আমরা যেমন 4টা ঘটনার উদাহরণ দিলাম, যে সে 10,000 টাকার পণ্য অর্ডার দিয়েছে কেনার জন্য, 10,000 টাকার পণ্য বিক্রি করেছে, সে একজন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে, আরেকজন ম্যানেজার মারা গেছে। এই যে সবগুলা এবিসি এন্টারপ্রাইজের ঘটনা আমরা আলোচনা করলাম, এই ঘটনার মধ্যে থেকে হুইচ ওয়ান ইজ ইকোনমিক ইভেন্ট অ্যান্ড হুইচ ওয়ান ইজ নন ইকোনমিক ইভেন্টস, এটা সে কিভাবে আইডেন্টিফাই করবে? এটা আইডেন্টিফাই করার জন্য যদি একটা ঘটনার মধ্যে 2টা বৈশিষ্ট্য থাকে, তাহলে ওই ঘটনাটাকে সে ইকোনমিক ইভেন্টস বলবে। আর যদি ওই 2টা বৈশিষ্ট্যর একটা না পাওয়া যায় অথবা 2টাই না পাওয়া যায়, তখন ওই ঘটনাকে সে নন ইকোনমিক ইভেন্ট বলবে। তাহলে যে কোনো একটা ইভেন্ট ঘটার পরে কোন কোন বৈশিষ্ট্য সে তালাশ করবে? আমরা বলছি 2টা বৈশিষ্ট্য অবশ্যই ওই ঘটনার মধ্যে থাকতে হবে যদি সেটা ইকোনমিক ইভেন্ট হইতে হয়। তাহলে কি কি? 1 নম্বর হচ্ছে মেজারেবল ইন টার্মস অফ মানি, টাকার অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে যে ঘটনাটা আমরা বলতেছি সেই ঘটনাটাকে টাকার অঙ্কে পরিমাপযোগ্য কিনা, প্রথম আমাদের শর্ত। 2য় নম্বর শর্ত হচ্ছে চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন। এই ঘটনাটা ওই প্রতিষ্ঠানে ঘটেছে, সেই প্রতিষ্ঠানের সেই ঘটনাটা কি মেজারেবল ইন টার্মস অফ মানি কিনা, অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপ করা যায় কিনা। আর 2য় শর্ত চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন।
মনে করো একটা প্রতিষ্ঠান আমরা বলছি যে এবিসি এন্টারপ্রাইজ সে 10,000 টাকার পণ্য অর্ডার দিয়েছে। তাহলে এইটা এবিসি এন্টারপ্রাইজ রিলেটেড একটি ঘটনা যে সে 10,000 টাকার পণ্য অর্ডার দিল। এখন এই 10,000 টাকার পণ্য মেজারেবল ইন টার্মস অফ মানি কিনা? অবশ্যই মেজারেবল ইন টার্মস অফ মানি, কারণ আমরা বলেছি 10,000 টাকার পণ্য অর্ডার দিয়েছে, তার মানে কত টাকার? 10,000 টাকা, তার মানে মেজার করতে পারতেছি আমরা ইন টার্মস অফ মানিতে। এখন দ্বিতীয় শর্ত পূরণ করে কিনা এই ঘটনাটা? দ্বিতীয় শর্ত কি? চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন। এই 10,000 টাকার পণ্য অর্ডার দেওয়া আমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে চেঞ্জ করেছে কিনা? আমি অর্ডার দিলাম, আমার কাছে এখনো কোনো পণ্য আসে নাই, আমি কোনো টাকাও দেই নেই এবং আমার কোনো দায়ও সৃষ্টি হয় নাই। যখন সে পণ্য দিয়ে দিবে তখন আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হবে। আমি যদি পণ্য পাই তাহলে আমার পণ্য বাড়বে, আমি যদি টাকা পরিশোধ করে দিই আমার টাকা, নগদ টাকা কমবে বা সম্পদ কমবে, অথবা যদি টাকা পরিশোধ না করি তাহলে আমার দায় বাড়বে। তার মানে আমি পণ্যটা যখন রিসিভ করব তখন আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু এখনও আমার কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হয় নাই। তাহলে 10,000 টাকার পণ্য অর্ডার দেওয়া এটা এবিসি এন্টারপ্রাইজের একটি ঘটনা, কিন্তু এই ঘটনাটা কিন্তু আমার ইকোনমিক ইভেন্ট না, যদিও এই ঘটনাটা আমার 1 নম্বর কন্ডিশনকে ফিল আপ করতেছে, 2 নম্বর কন্ডিশন কিন্তু ফিল আপ করতেছে না। যখন একটা ঘটনা 2টা কন্ডিশন অ্যাট এ টাইম ফিল আপ করবে তখন এটাকে বলবো ইকোনমিক ইভেন্ট। আর যদি একটা কন্ডিশন ফিল আপ করে অথবা একটাও না করে তখন আমি এটাকে নন ইকোনমিক ইভেন্ট বলবো। যেমন মনে করো এবিসি এন্টারপ্রাইজ তার একজন দক্ষ ম্যানেজার, পুরাতন ম্যানেজার মারা গেল, তাহলে এটা এবিসি এন্টারপ্রাইজের রিলেটেড একটি ঘটনা, ইভেন্টস। এবং এবিসি এন্টারপ্রাইজের এই দক্ষ ম্যানেজার মারা যাওয়ার কারণে এবিসি এন্টারপ্রাইজ মে ফেস এ সেভারাল লস। তাহলে এবিসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মারা যাওয়ার কারণে এবিসি এন্টারপ্রাইজের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অথবা তার বিক্রয় কমে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আগের চেয়ে লাভ কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কিন্তু কত টাকার লাভ কমবে অথবা কত টাকার এটা ক্ষতি হতে পারে এটা এক্স্যাক্টলি মেজার করা সম্ভব না। তাহলে মেজারেবল ইন টার্মস অফ মানি এই কন্ডিশন ফিল আপ করতেছে না। তাহলে যেহেতু আমার হয়তো চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এটা আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে চেঞ্জ করতে পারে, কিন্তু কতটুকু করবে এটা কিন্তু মেজার করা যাচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি নন ইকোনমিক ইভেন্ট। আবার যদি বলি 10,000 টাকার সেল করা হয়েছে, 10,000 টাকার আমি বিক্রি করলাম পণ্য, তাহলে বিক্রি করলে আমার পণ্য চলে গেল আর নগদ টাকা আসলো। আর যদি নগদে বিক্রি না করে থাকি, ধারে বিক্রি করে থাকি, তাহলে আমার দেনাদার ক্রিয়েট হলো, যার কাছ থেকে আমি ইন ফিউচারে টাকা পাবো সেও আমার সম্পদ বাড়লো। তখন এটাকে আমরা বলবো মেজারেবল ইন টার্মস অফ মানি, কারণ কত টাকার পণ্য বিক্রি করেছি? 10,000 টাকার পণ্য, আর এর কারণে চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ আমার পণ্য চলে গেছে এবং এর কারণে আমার নগদ টাকা আসছে অথবা দেনাদার সৃষ্টি হয়েছে, 2টা কন্ডিশন অ্যাট এ টাইম ফিল আপ হয়েছে, এই জন্য আমরা এটাকে বলবো ইকোনমিক ইভেন্ট। তাহলে আমরা বললাম অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট কাজ, অ্যাকাউন্টিংয়ের 3 মেজর অ্যাক্টিভিটিস কি কি? আইডেন্টিফিকেশন, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেশন। তো এর মধ্যে প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন। অ্যাকাউন্টিংয়ের প্রথম কাজ আইডেন্টিফাই করবে। কি আইডেন্টিফাই করবে? একটা অর্গানাইজেশনের হুইচ ওয়ান ইজ ইকোনমিক ইভেন্টস অ্যান্ড হুইচ ওয়ান ইজ নন ইকোনমিক ইভেন্টস, এটা আইডেন্টিফাই করবে। ইকোনমিক ইভেন্টকে কীভাবে আইডেন্টিফাই করবে? যখন একটা ইভেন্টের মধ্যে এই 2টা কন্ডিশন ফিল আপ করবে তখন এটাকে বলবে ইকোনমিক ইভেন্টস, আর এই দুইটাই অথবা কোনো একটা যদি ফিল আপ না করে তখন সেটাকে বলবে নন ইকোনমিক ইভেন্টস। তাহলে অ্যাকাউন্টিংয়ের আইডেন্টিফিকেশনের কাজ কিভাবে হয় সেটা আমরা আলোচনা করলাম। এখন অ্যাকাউন্টিংয়ের 2 নম্বর কাজ কি? রেকর্ডস অর রেকর্ডিং। তাহলে অ্যাকাউন্টিং কি রেকর্ড করে, কিভাবে রেকর্ড করে, এটা হচ্ছে এখন আমার কথা বা আমাদের প্রশ্ন। তাহলে ইকোনমিক ইভেন্টস যেটা সে আইডেন্টিফাই করলো সেটাকে এখন সে রেকর্ড করবে। তাহলে অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় কাজ আমরা বলছি রেকর্ডস বা রেকর্ডিং। কি রেকর্ড করবে? কোনো একটা অর্গানাইজেশনের ইকোনমিক ইভেন্টগুলোকে সে শুধুমাত্র রেকর্ড করবে, নন ইকোনমিক ইভেন্টগুলোকে সে রেকর্ড করবে না। এখন রেকর্ড করবে কোথায়? রেকর্ড করবে জার্নাল বুকস। তাহলে ফার্স্ট ইন জার্নাল, যারা নতুন আসো, তাহলে প্রথম হিসাব বিজ্ঞান চিহ্নিতকরণের পরে ট্রানজেকশন আইডেন্টিফিকেশনের পরে যেই বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করে লেনদেনগুলোকে সেই বইয়ের নাম হচ্ছে জার্নাল বুক, জাবেদা বই। তাহলে অ্যাকাউন্টে কি করবে?
সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধ করবে। এখন জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে গেল মনে করো, এরপর কি করবে সে এই জাবেদায় যে লেনদেনগুলোকে সে লিপিবদ্ধ করেছে এইগুলাকে সে ট্রান্সফার করবে, ট্রান্সফার টু দ্য লেজার, অর্থাৎ খতিয়ান বইয়ে সে ট্রান্সফার করবে। তাহলে অ্যাকাউন্টিং রেকর্ড করবে, কোথায় রেকর্ড করবে? ফার্স্ট ইন জার্নাল বুকস, জার্নাল বুকে রেকর্ড করা হয়ে গেল। এরপরে এই জার্নাল বুক থেকে সেই লেনদেনগুলোকে আবার ট্রান্সফার করবে কোথায়? টু দ্য লেজার বুক, খতিয়ান বইয়ে। এখন খতিয়ান করা হয়ে গেল, খতিয়ান করার পরে সে কি করবে? এই ট্রানজ্যাকশনগুলোকে তার রেকর্ডিং ঠিক আছে কিনা সেটাকে সে এখন যাচাই করবে। যাচাই করার জন্য কি করবে? সে ট্রায়াল ব্যালেন্স, মিল, সে এখন এই লেজারের ট্রানজ্যাকশনগুলো রেকর্ডিং করা ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল তৈরি করবে। রেওয়া মিলকে বলা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য একটি তালিকা। তাহলে রেওয়া মিল তৈরি করা হয়ে গেল, করো রেওয়া মিল করে দেখলাম আমরা আমাদের রেকর্ডিং ঠিক আছে। এখন পরবর্তী আমাদের কাজ হচ্ছে প্রিপেয়ারিং এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক বিবরণী আমি নিচে লিখতেছি কারণ হচ্ছে আমার সামনে আরো অনেক কিছু লেখা লাগবে। তাহলে অ্যাকাউন্টিং এর দেখো ধারাবাহিকতাটা কিরকম, যে তার প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনে সে আইডেন্টিফাই করলো হুইচ ওয়ান ইজ ইকোনমিক ইভেন্টস, হুইচ ওয়ান ইজ নন ইকোনমিক ইভেন্টস। আইডেন্টিফাই করা হয়ে গেলে যেইগুলোকে সে ইকোনমিক ইভেন্ট হিসাবে রেকর্ড করলো বা আইডেন্টিফাই করলো, শুধুমাত্র ওই লেনদেনগুলোকে সে কী করবে? এখন রেকর্ড করবে। রেকর্ড করবে কোথায়? রেকর্ড করবে ফার্স্ট ইন জার্নাল বুক। জার্নাল বুকে রেকর্ড করা হয়ে গেলে জার্নাল থেকে সে এই রেকর্ডেড ট্রানজ্যাকশনগুলোকে আবার সে ট্রান্সফার করবে টু দ্য লেজার অ্যাকাউন্ট। লেজারে ট্রান্সফার করা হয়ে গেলে এই লেজারে ট্রান্সফার তার ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য সে তৈরি করবে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে যখন মিলে যাবে, দেখবে যে তার রেকর্ডিং ঠিক আছে, এখন সে এইখান থেকে আবার তৈরি করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন যারা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তারা মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত। হোয়াট ইজ জার্নাল, হোয়াট ইজ লেজার, হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হাউ দে উইল প্রিপেয়ার। বাট যারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তারা তো সব মাথার উপর দিয়ে দেখতেছে, তারা বলতেছে স্যার আমি তো এই জার্নালও বুঝি না, লেজারও বুঝি না, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো তো আরও পরের কথা, তাহলে আমার কি অবস্থা হবে? তোমার ওয়ারিড হওয়ার কারণ নেই, কারণ এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদা চ্যাপ্টার পড়বো, আলাদা আলাদা একাধিক ক্লাস নিব। কাজে আজকে আমি তোমাদেরকে একটা ওভারঅল ধারণা দিব হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট ডাজ ইট ডু। কাজেই এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত কি করে, কিভাবে করে, এই বিষয়গুলো তোমার এখন জানার প্রয়োজন নাই, শুধু ধারণা নিলেই হবে। তাহলে ইকোনমিক ইভেন্টস আইডেন্টিফাই করার পর সে রেকর্ড করবে ফার্স্ট ইন জার্নাল বুক, দেন লেজার, দেন ট্রায়াল ব্যালেন্স, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এখন অ্যাকাউন্টিং এর তৃতীয় কাজ হচ্ছে কমিউনিকেশন। তাহলে এখন কমিউনিকেশন করবে, তথ্য আদান প্রদান করবে। তোমরা জানো কমিউনিকেশন বা তথ্য আদান প্রদান করার জন্য, যোগাযোগ করার জন্য তিনটা জিনিস লাগে। এখন একটা কমিউনিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত। তিনটা জিনিসের একটা জিনিস কম হইলেও কমিউনিকেশন প্রসেস এটা ফুলফিল হবে না বা সম্পূর্ণ হবে না। এর মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে তাকে একটা সেন্ডার লাগবে, অর্থাৎ যে তথ্য প্রেরণ করবে, যে তথ্য প্রেরণ করবে সে তাকে বলে সেন্ডার। যেমন আই এম দ্য সেন্ডার, আমি অনেক তথ্য তোমাদেরকে প্রেরণ করতেছি, তোমরা হচ্ছে রিসিভার, তোমরা এই তথ্যগুলোকে গ্রহণ করতেছো। তাহলে এখানে রিসিভার। তাহলে সেন্ডার লাগবে, প্রেরক লাগবে, তথ্য প্রেরণ করবে কে, আর এই তথ্যগুলা রিসিভ করবে কে, এটার কিছু এক বা একাধিক রিসিভার লাগবে। তো আমি হচ্ছে সেন্ডার এখানে, আর তোমরা হচ্ছে রিসিভার। কিন্তু তোমরা তো কেউ আছো যাত্রাবাড়ি, কেউ আছো বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমার এই তথ্যটা তোমার কাছে কিভাবে পৌঁছাচ্ছে? নিশ্চয়ই এখানে একটা মিডিয়াম আছে, মাধ্যম আছে। মাধ্যম ছাড়া কিন্তু তুমি যদি আমার ক্লাসের সামনেও থাকো তারপরেও কিন্তু আমার কথাগুলো তোমার কাছে পৌঁছাবে না।
তুমি যদি আমার এক হাত দূরেও থাকো তারপরও আমার কথাগুলো তোমার কাছে পৌঁছাবে না উইদাউট এনি মিনস অর মিডিয়াম অর্থাৎ মাধ্যম। তাহলে আমার একটা কমিউনিকেশন প্রসেস ফুলফিল হইতে হলে, সম্পূর্ণ হইতে হলে তিনটা জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে সেন্ডার, 2 নাম্বার লাগবে রিসিভার, এবং 3 নাম্বার লাগবে এই সেন্ডার এবং রিসিভারের মাঝখানে একটা মিডিয়াম। তাহলে এই মিডিয়াম বা মাধ্যম, এটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে প্রাপক বা গ্রহীতা। এখন আমরা বলছি অ্যাকাউন্টিং কি করে, সে কমিউনিকেশন করে ইনফরমেশন। তাহলে কমিউনিকেশন করার জন্য আমরা দেখলাম তিনটা জিনিস লাগবে, এক হচ্ছে সেন্ডার লাগবে, আর একটা হচ্ছে মিডিয়াম লাগবে, আর হচ্ছে রিসিভার লাগবে। তাহলে আমরা এই যে অ্যাকাউন্টিং কমিউনিকেট করে, অ্যাকাউন্টিং তাহলে কিভাবে কমিউনিকেট করে সেই জিনিসটা আমরা দেখব। আমরা কিন্তু আজকের আলোচ্য বিষয়ে আমরা যে বিষয়গুলো লিখেছিলাম সেটা প্রথমে লিখেছিলাম হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়। দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান। তাহলে আমরা কমিউনিকেট করি, কিভাবে কমিউনিকেট করি? আমরা আমাদের ভাষায় কমিউনিকেট করি। যে যেই ভাষায় তার মনের ভাব প্রকাশ করে সেটাকেই তার ভাষা বলা হয়। তাহলে এখন হিসাব বিজ্ঞানের ভাষা কি, হিসাব বিজ্ঞান কিভাবে তার বিষয়বস্তু অন্যের সাথে কমিউনিকেট করে? তো হিসাব বিজ্ঞান যেই মাধ্যমে অন্যের সাথে তার ইনফরমেশন শেয়ার করে সেই মাধ্যমটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা বলছি সেন্ডার। তবে সেন্ডার একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের হিসাবের কথা বলতেছি সেই প্রতিষ্ঠান, সে ফর এক্সাম্পল আমরা আগেও বলছি এবিসি এন্টারপ্রাইজ, মনে করো এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে এবিসি এন্টারপ্রাইজ মনে করো এখানে সেন্ডার, প্রেরক, সে তার তথ্য প্রেরণ করবে কাকে? টু দা, কাকে প্রেরণ করবে? এখন আমি তথ্য দিব, কাকে দিব? আমি আজকে যে ক্লাস নিতেছি কার জন্য ক্লাস নিতেছি? নিশ্চয়ই আমার একটা টার্গেট পপুলেশন আছে, কার জন্য ক্লাস নেই? আমি কি ওই ঢাকা শহরের রিক্সাওয়ালাদের জন্য ক্লাস নিতেছি? আমি কি ওই নিউ মার্কেটে যারা ব্যবসা করতেছে তাদের জন্য ক্লাস নিতেছি? আমি কিন্তু তাদের জন্য ক্লাস নিতেছি না। আমার একটা টার্গেট পপুলেশন আছে। আমার টার্গেট পপুলেশন হচ্ছে আমার ঢাকা কলেজের একাদশের ছাত্র, অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যারা একাদশে ভর্তি হয়েছে কমার্স ফ্যাকাল্টিতে, তারা হচ্ছে আমার টার্গেট পপুলেশন। তাদের জন্য আমি ক্লাস নিতেছি। দে আর দ্য ইন্টারেস্টেড ইউজার্স অফ দিস ক্লাস, দিস ইনফরমেশন। তাহলে আমি যে ক্লাস নিতেছি তারা কাদের জন্য ক্লাস নিতেছি? যারা এই ক্লাসের সাথে যাদের স্বার্থ জড়িত তাদের জন্য আমি ক্লাস নিতেছি। এরকম অ্যাকাউন্টিং যে ইনফরমেশন শেয়ার করবে, অ্যাকাউন্টিং যে ইনফরমেশন কমিউনিকেট করবে, কাদের জন্য কমিউনিকেট করবে, কাদের কাছে কমিউনিকেট করবে? তারও একটা টার্গেট পপুলেশন আছে। তাদেরকে বলে ইন্টারেস্টেড ইউজার্স, অর্থাৎ আগ্রহী ব্যবহারকারী। এই আগ্রহী ব্যবহারকারী যারা, তাদের সাথে অ্যাকাউন্টিং কমিউনিকেট করবে তাদের তথ্যগুলা। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর মাধ্যমে অ্যাকাউন্টিং কমিউনিকেট করবে কাদের কাছে? কমিউনিকেট করবে টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। তাহলে আমার হিসাব বিজ্ঞানের প্রথম কাজ আমরা বললাম আইডেন্টিফাইং দ্য ইকোনমিক ইভেন্টস, দ্বিতীয় কাজ হচ্ছে রেকর্ডিং দ্য ইকোনমিক ইভেন্টস টু দ্য ডিফারেন্ট জার্নাল অ্যান্ড লেজার অ্যান্ড আদার বুকস, অ্যান্ড ফাইনাল কাজ হচ্ছে কমিউনিকেট দিজ ইকোনমিক ইভেন্টস টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। ইন্টারেস্টেড ইউজার হচ্ছে আমার আগ্রহী ব্যবহারকারী, যাদের সাথে আমরা আমাদের তথ্যগুলো শেয়ার করতেছি। এখন আগ্রহী ব্যবহারকারী ইন্টারেস্টেড ইউজার কাদেরকে বলা হয়? আগ্রহী ব্যবহারকারী বা ইন্টারেস্টেড ইউজার হচ্ছে যারা এই এবিসি এন্টারপ্রাইজ এর হিসাব তথ্য ব্যবহার করে কোনো সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নিবে, বা যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই এবিসি এন্টারপ্রাইজ এর হিসাব তথ্য প্রয়োজন, তারাই হচ্ছে এবিসি এন্টারপ্রাইজ এর হিসাব তথ্যের আগ্রহী ব্যবহারকারী। যেমন মনে করো আমরা একটু আগে বলছি আমরা যে ক্লাস নিতেছি, আমাদের ইন্টারেস্টেড ইউজার কারা? আমার ওই নিউ মার্কেটের ব্যবসায়ী কিন্তু এটা চিন্তা করবে না যে আজকে অনলাইনে আমার হিসাব বিজ্ঞানে কি ক্লাস হচ্ছে, সে তার এই ইনফরমেশন দরকার নেই, কাজে সে আমার ইন্টারেস্টেড ইউজার না।
একজন রিক্সাওয়ালা সে চিন্তা করবে না আজকে ঢাকা কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে স্যার ক্লাস নিতেছে কি পড়াইতেছে এটা আমরা একটু দেখি, কারণ তার এই ইনফরমেশন দরকার নেই, কাজেই সেও কিন্তু আমার ক্লাসের ইন্টারেস্টেড ইউজার না। আমার ক্লাসের ইনফরমেশন যার প্রয়োজন, যে এই ইনফরমেশন দিয়ে বেনিফিটেড হবে, সেই হচ্ছে আমার ক্লাসের ইন্টারেস্টেড ইউজার। তাহলে এই এবিসি এন্টারপ্রাইজ এর অ্যাকাউন্টিং ইনফরমেশন যার প্রয়োজন, যার ডিসিশন মেকিংয়ে ইন্টারনেট অ্যান্ড অ্যাকাউন্টিং এবিসি এন্টারপ্রাইজ এর অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রয়োজন হবে, সেই হচ্ছে এই অ্যাকাউন্টিংয়ের ইন্টারেস্টেড ইউজার। এখন এই ইন্টারেস্টেড ইউজারকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে ইন্টারনাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্স, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখন যে কোনো একটা প্রতিষ্ঠানের ভিত্তিতেই আমরা হিসাব রেখে থাকি, কাজেই তাহলে ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল ভিতরে যারা কাজ করতেছে তারা হবে ইন্টারনাল ইউজার্স। যেমন এবিসি এন্টারপ্রাইজ এর সেলস ম্যানেজার, সে কিন্তু যখন 2021 সালের বাজেট করবে, তো সে 2020 সালের তার অ্যাকাউন্টিং ডেটা ব্যবহার করে তারপরে 21 সালের বাজেট করবে। মনে করো সেলস ম্যানেজার, এবিসি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার 2021 সালের জন্য যখন সেলস বাজেট করবে, তখন সে আগে দেখবে 2020 সালে তার সেলস কত ছিল, এর সাথে সে আরও কিছু ফ্যাক্টর প্লাস মাইনাস করে 2021 সালের জন্য বাজেট করবে। এখন 2020 সালের সেলসের পরিমাণ সে কোথায় পাবে? অ্যাকাউন্টিং রেকর্ডস, এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং রেকর্ড থেকে পাবে। এরকম মনে করো এক্সটার্নাল ইউজার্স, একটা এই এবিসি এন্টারপ্রাইজ আমাদের মনে করো প্রাইম ব্যাংকে সে লোন নেওয়ার জন্য আবেদন করছে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 1 কোটি টাকা। এখন আবেদন করার সাথে সাথেই কি ওই প্রতিষ্ঠান তাদেরকে লোন দিয়ে দিবে? ওই প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক দেখবে যে এই এবিসি এন্টারপ্রাইজ যদি 20 লাখ টাকা লোন নেয়, সে ফেরত দিতে পারবে কিনা, তো তার ফেরত দেওয়ার সক্ষমতা আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা। তো এই ক্যাপাসিটি আছে কিনা সেটা কিভাবে বুঝবে? যে এবিসি এন্টারপ্রাইজের ব্যালেন্স শিট দেখবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখবে, তাদের অ্যাসেট কীরকম আছে, লায়াবিলিটি কীরকম আছে, প্রিভিয়াস 5 ইয়ার্স ও 10 ইয়ার্স তারা কি প্রফিট করতেছে না লস করতেছে। তাহলে তাদের সক্ষমতা বিবেচনা করবে। সক্ষমতা বিবেচনা করার পরে যদি তারা স্যাটিসফাই হয় যে না, these institution or organization are capable to repayment the loan, then they will give them loan. এখন এই যে প্রাইম ব্যাংক এই ইনফরমেশন কোত্থেকে পাইতেছে? এই ইনফরমেশন পাচ্ছে এবিসি এন্টারপ্রাইজ এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে, যে তাদের প্রিভিয়াস ইয়ারে তাদের অ্যাসেট কত, লায়াবিলিটি কত এবং প্রফিট কত, এই আরও অনেক অ্যানালাইসিস তারা করে। সবগুলাই তারা ইনফরমেশন পায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্যাট স্পেসিফিক অর্গানাইজেশন। তাহলে আমরা বললাম অ্যাকাউন্টিংয়ের প্রথম কাজ আইডেন্টিফিকেশন, তারপর রেকর্ডিং, তারপর হচ্ছে কমিউনিকেট করবে। ইনফরমেশন কার সাথে কমিউনিকেট করবে? ইন্টারেস্টেড ইউজারের সাথে কমিউনিকেট করবে। আর ইন্টারেস্টেড ইউজারের সাথে কমিউনিকেট করার জন্য তার মিডিয়ামটা হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টে যত তথ্য থাকবে, এই তথ্যের মাধ্যমেই সে তার ইউজারদের সাথে তার ইনফরমেশন শেয়ার করবে। মনে করো এক্সটার্নাল ইউজার প্রাইম ব্যাংক, সে কোনো তথ্য জানতে চায়, এখন এবিসি এন্টারপ্রাইজ এর জার্নাল বা লেজার বা ট্রায়াল ব্যালেন্স এইগুলো কিন্তু তার দেখার রাইট নাই, এবং এইগুলো দেখলে সে তার স্পেসিফিক ইনফরমেশন পাবেও না। কাজেই আর ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এটা একটা পাবলিশড ইনফরমেশন। প্রতি বছর প্রত্যেকটা প্রতিষ্ঠান তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করে টু দেয়ার ইন্টারেস্টেড ইউজার। তাদেরকে ইনফরমেশন নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে আসতে হবে না, তারা তাদের নির্দিষ্ট জায়গা থেকেই এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং ইনফরমেশন পাবে থ্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমরা বললাম অ্যাকাউন্টিং কমিউনিকেট করে, এটার মাধ্যম কি? থ্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কার সাথে কমিউনিকেট করে? ইন্টারেস্টেড ইউজার। ইন্টারেস্টেড ইউজার তারা যাদের এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং তথ্যের সাথে যাদের স্বার্থ জড়িত। এরা কারা? এদেরকে আমরা দুই ভাগে ভাগ করি, ইন্টারনাল ইউজার্স যারা প্রতিষ্ঠানের ভিতরে আছে এবং এক্সটার্নাল ইউজার্স যারা প্রতিষ্ঠানের বাইরে আছে। তো এই ইন্টারেস্টেড ইউজারকে নিয়ে আমরা আগামী ক্লাসে আরেকটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আজকে যেহেতু সময় শেষ, এই জন্য আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। এবং আমি কিন্তু প্রথমেই বলেছি অ্যাকাউন্টিং মানেই হচ্ছে প্র্যাকটিস ছাড়া অ্যাকাউন্টিংয়ে ভালো করার কোনো সুযোগ নেই। কাজেই যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট অথবা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এটা কোনো ফ্যাক্টর না।
যারা এখন সিনসিয়ার হবে, রেগুলার হবে, প্র্যাকটিস করবে, যারা ভালো করার চিন্তা করবে এবং চেষ্টা করবে, তারাই ভালো করবে। যে whether they are business background or non business background, this is not the factor। কাজেই আজকে থেকেই তোমরা সিরিয়াস হয়ে যাও এবং পরবর্তী ক্লাস নিয়মিত দেখো এবং বাসায় প্র্যাকটিস করো এবং নিজেও স্বাস্থ্যবিধি মেনে নিজে সুস্থ থাকার চেষ্টা করো, আমার পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করো। সবাইকে এই ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।